নমস্কার, আমি পারমিতা। শুরু করছি জেলার সারাদিন। প্রথমে চোখ রাখবো এই মুহূর্তের হেডলাইন্সে। গঙ্গাসাগর মেলায় শর্ত সাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টে। সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে 3 সদস্যের কমিটি গঠনের নির্দেশ। করোনাকালে ভিড় ঠেকাতে সাগরে একসঙ্গে 50 জনের বেশি পুণ্যার্থী নয়, এই মর্মে সংবাদ মাধ্যমে বিজ্ঞাপনের নির্দেশ হাইকোর্টের। চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন। ভার্চুয়াল উদ্বোধনে নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়। সিএনসিআই এর দ্বিতীয় ক্যাম্পাসের জন্য জমি দিয়েছে রাজ্য। ক্যাম্পাস তৈরিতে কেন্দ্র ও রাজ্যের যৌথ খরচ 534 কোটি, বললেন মমতা। করোনা বাড়ছে সোনারপুরে। আক্রান্তের সংখ্যা 300 ছাড়িয়েছে। বাজার বন্ধ দুদিন। আম জনতার সতর্কতায় পথে 2 বিধায়ক। করোনায় আক্রান্ত কাকসার বিডিও কোকোফিন থানার ওসি সহ বেশ কয়েকজন, সকলেই রয়েছেন হোম আইসোলেশনে। করোনা আক্রান্ত মালদহ জেলা পরিষদের 31 জন। নিত্যদিনের যাবতীয় কাজ ভার্চুয়ালে করার সিদ্ধান্ত জেলা পরিষদের। করোনা সংক্রমণে লাগাম টানতে জয়দেব কেঁদুলি মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত জেলা প্রশাসনের। তবে মকর সংক্রান্তিতে অজয় হবে পুণ্য স্নান। জোর কদমে প্রচার শিলিগুড়ি পুরসভার 12 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী নান্টু পালের। বিজেপি প্রার্থীকে কটাক্ষ তৃণমূল প্রার্থীর। পশ্চিমী জঞ্জায় ফের বৃষ্টির ভ্রুকুটি। রাজ্যে ঘন কুয়াশার সতর্কতা। আগামী 3 দিন বাড়বে রাতে তাপমাত্রা, পূর্বাভাস হাওয়া অফিসে। জেলার সারাদিনের বিস্তারিত খবরে নজর রাখবো, তবে তার আগে এখন সময় একটা ছোট্ট বিরতির। সিএনসিআই এর উদ্বোধনে এলো রাজ্যপাল প্রসঙ্গ। করোনা কালে অতিরিক্ত চিকিৎসক নিয়োগ নিয়ে রাজ্য রিপোর্ট চেয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়, আর তা নিয়ে প্রধানমন্ত্রীর সামনেই ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট বলেন, প্রধানমন্ত্রী যেখানে নিয়োগে অনুমোদন দিয়েছেন সেখানে কিভাবে এই নিয়ে রিপোর্ট চাইতে পারেন রাজ্যপাল। কেন্দ্রের গাইডলাইন জানেন না তিনি। মুখ্যমন্ত্রীর এই অভিযোগ শুনে মাথাও নাড়েন প্রধানমন্ত্রী। एक तो मेडिकल सर और एक सीट है सर आईएसआई। देखिए, जो आपने जो सुझाव दिया है कि बाहर से भी लोग ले लो, ठीक है, हम लोगों ने भी कोशिश कर रहा है। जो आपने किया है वो हम मन के किया है। उसमें तो गवर्नर मेरे को क्वेश्चन किया, क्यों किया आपने, प्रोसेस दिखाओ। पता ही नहीं है जो प्राइम मिनिस्टर किया है उसको एडवाइस मान के हम लोगों ने किया। ऑफिसर अगर अवेलेबल नहीं है तो क्या होगा। तो इसी के लिए जो गाइडलाइन सेंटर ने देता है, हम लोग चाहे जो भी पॉलिटिकल हमारा आउटलुक हो, लेकिन उसको हम पूरी करते हैं, जितना संभव 99% अब करते हैं। রাজনীতিতে দ্বিমত যতই থাক, উন্নয়নের প্রশ্নে কেন্দ্র রাজ্য এক হয়ে কাজ করবে। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধনে এই বার্তায় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার হাসপাতালের সূচনায় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই এই কথা জানান তিনি। अगर एक हॉस्पिटल को 75 डॉक्टर्स को कोविड हो गया तो हम क्या करें, कैसे ट्रीटमेंट करें। तो हमारा मेडिकल सीट बढ़ाना सबसे ज्यादा है। सो सिचुएशन इट इज थ्रू आउट द कंट्री, वी आर ऑल वर्किंग टुगेदर। हेल्थ इज अ स्टेट सब्जेक्ट, बट एट द सेम टाइम सेंट्रल एंड स्टेट मस्ट वर्क टुगेदर। आई फील এই হাসপাতালের উদ্বোধন আগেই করেছি। সিএনসিআই এর দ্বিতীয় ক্যাম্পাসের ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সামনেই এ কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এর আগে অতিমারিকালে রাজ্যে স্বাস্থ্য পরিষেবা বাড়ানোর প্রয়োজন ছিল, আর তখনই এই হাসপাতালের সূচনা তিনি করেছেন। मैंने सोचा कि एक कलकत्ता का प्रोग्राम जिसमें प्राइम मिनिस्टर का इंटरेस्ट, उन्होंने खुद इंटरेस्ट लिया है, उनको जानकारी के लिए मैं कहने चाहूंगी कि इसका उद्घाटन हम लोगों ने पहले ही कर दिया। कैसे कर दिया, जब कोविड हुआ था, जब हमको कोविड का सेंटर का जरूरत था, तब मैंने खुद एक दिन उधर में गया। राजारहाट सेकेंड कैंपस चित्तरंजन हॉस्पिटल को मैंने देखा कि ये स्टेट गवर्नमेंट के साथ जुड़ा है, और उधर में हम लोगों ने सिस्टम बना दिया था। ये हमको बहुत काम पे आया। প্রধানমন্ত্রীর জন্যই হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে এসেছে। আমার স্বাস্থ্যমন্ত্রী দুবার ফোনও করেছিলেন। তাছাড়া এর মধ্যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার দিকটিও যুক্ত। সিএনসিআই এর দ্বিতীয় ক্যাম্পাসে ভার্চুয়াল উদ্বোধনে সাফ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
मैंने ये प्रोग्राम में किया है प्रधानमंत्री के लिए, बिकॉज प्रधानमंत्री जी इज वर्चुअली इनागुरेटिंग दिस प्रोजेक्ट। माननीय शास्त्र मंत्री मेरे को 2 दफे फोन किया था। कोई कोई काम में सेंट्रल स्टेट को एक साथ में काम करने पड़ने के लिए जब पब्लिक का काम पे आए और पब्लिक को डेवलपमेंट के लिए आए। कैंसर का कोई आंसर अभी तक नहीं है, लेकिन तब भी कोशिश करना तो मुश्किल नहीं है। সিএনসিআই এর দ্বিতীয় ক্যাম্পাস গড়তে রাজ্য 25% অর্থ দিয়েছে। এছাড়াও 11 একর জমিও দিয়েছে রাজ্য সরকার। শুক্রবার সিএনসিআই এর ওই নয়া ক্যাম্পাসের ভার্চুয়াল উদ্বোধনে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। किसी को जानकारी के लिए खुश होगा कि इसमें 25% राशि हम लोग भी स्टेट से खर्चा कर रहे हैं। वी आर ऑल्सो फंडिंग 25% एंड ऑल्सो रिकरिंग खर्चा जो है इस साल का 71 करोड़ वो भी स्टेट गवर्नमेंट दे रहा है। एक कैंपस करने के लिए 11 एकड़ लैंड हम कैंसर हॉस्पिटल को दिया है। রাজ্যে 40% মানুষ করোনার দ্বিতীয় ডোজ পায়নি। প্রধানমন্ত্রীর কাছে ভ্যাকসিন চেয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সিএনসিআই এর দ্বিতীয় ক্যাম্পাসে ভার্চুয়াল উদ্বোধনে তিনি বলেন, করোনার দ্বিতীয় টিকা সকলে পেলে বুস্টার ডোজের বিষয়টি ভেবে দেখা হবে। রাজনীতিতে তাদের মধ্যে মতভেদ থাকলেও স্বাস্থ্য পরিষেবায় কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের সঙ্গে কাজ করবে কেন্দ্র এবং রাজ্য। लेकिन हमको डोज चाहिए और हमारा 40% अभी भी सेकेंड डोज नहीं मिला है। और बूस्टर डोज का बात आपने कहा है, ये अच्छा है। बूस्टर डोज पहले सेकेंड डोज कंप्लीट होगा, उसके बाद बूस्टर डोज होगा। देन वी स्टार्टेड द 15 years to 18 years the students also, though the school are closed for the timing, but we are giving the injection every day. Vaccination Bengal is number 1. Even no waste, not a single one. Even we have included more and more. We have used this like anything. মেলা হবে গঙ্গাসাগরে, তবে মানতে হবে শর্ত। নজরদারির জন্য থাকবে 3 সদস্যের কমিটি। শুক্রবার স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। কোভিড পরিস্থিতিতে সতর্কীকরণে বিজ্ঞাপন দিয়ে গঙ্গাসাগর পুণ্যার্থীদের সচেতন করতে হবে বলেও নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। শুক্রবার উচ্চ আদালতের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে গঙ্গাসাগর মেলা নিয়ে শুনানি চলে। কোভিড পরিস্থিতিতে যেভাবে মেলার আয়োজন করছে রাজ্য সরকার, তার উপরে আস্থা রেখে হাইকোর্ট নির্দেশ দেয় গঙ্গাসাগর মেলা হবে, তবে পুরোটাই বেশ কিছু শর্ত মেনে। রাজ্য সরকার আগে বিজ্ঞপ্তি জারি করে বলেছিল কোনো ধর্মীয় অনুষ্ঠানে 50 জনের বেশি উপস্থিত থাকতে পারবেন না। গঙ্গাসাগরের ক্ষেত্রেও সেই বিজ্ঞপ্তি প্রযোজ্য। সম্পূর্ণ বিষয়টি দেখার জন্য 3 সদস্যের একটি কমিটি গঠন করতে হবে। আদালতের নির্দেশ অনুযায়ী সেই কমিটিতে থাকবেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, বিরোধী দলনেতা, রাজ্যের মুখ্য সচিব বা মুখ্য সচিব মনোনীত কোনো রাজ্যের প্রতিনিধি। রাজ্য সরকারের বিজ্ঞপ্তির অবমাননা হলে কমিটি মেলা বন্ধ পর্যন্ত করে দিতে পারে। এরই পাশাপাশি কোভিড সতর্কতা হিসাবে সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে পুণ্যার্থীদের সচেতন করতে হবে বলে নির্দেশ হাইকোর্টের। আমাদের যেটা বক্তব্য ছিল যে গঙ্গাসাগর মেলা অ্যাক্ট সরকার ইমপ্লিমেন্ট করছেন না। হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন ইমিডিয়েট গঙ্গাসাগর মেলা অ্যাক্টের সেকশন 3 অনুযায়ী নোটিফিকেশন ইস্যু করতে। নাম্বার 2, হোম সেক্রেটারিকে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন যে হোম সেক্রেটারি উইল এনশিওর দ্যাট দ্য রেস্ট্রিকশন, স্পেশালি দ্য রেস্ট্রিকশন নাম্বার 10 contained in the order dated 2nd January 2022 issued by the state is duly implemented. 2nd January 2022 রাজ্য সরকার একটি নির্দেশিকা জারি করেছিলেন। সেই নির্দেশিকার ক্লজ 10 মহামান্য আদালত প্যারাগ্রাফ 17 কোট করেছেন। হাইকোর্ট নির্দেশ দিয়েছেন হোম সেক্রেটারির ওপরে যে অ্যাট এ টাইম 50 জনের ওপর যাতে গঙ্গাসাগর আইল্যান্ডে না থাকে। আমি নির্দেশিকাটা আপনাদের পড়ে শোনাচ্ছি। হোম সেক্রেটারি অফ দ্য স্টেট উইল এনশিওর দ্যাট দ্য রেস্ট্রিকশন, স্পেশালি দ্য রেস্ট্রিকশন নাম্বার 10 contained in the order dated 2nd January 2022 issued by the state is duly implemented without any lapse in the Gangasagar Island during the Mela period. Court direction উনি দিয়েছেন হোম সেক্রেটারির ওপরে যে হোম সেক্রেটারি অ্যাডভার্টাইজমেন্ট ইস্যু করবেন in daily newspaper having wide circulation in the state of West Bengal and also through the electronic media making public aware of the risk of visiting Gangasagar Island. হোম সেক্রেটারির উপর নির্দেশিকা জারি হয়েছে। উনি কাগজে এবং ইলেকট্রনিক মিডিয়াতে বিজ্ঞাপন দেবেন
মানুষকে অনুরোধ করবেন, বোঝাবেন গঙ্গাসাগর আইল্যান্ড ভিজিট করলে কি ক্ষতি হতে পারে, এবং মানুষকে বোঝাবেন যাতে ওনারা গঙ্গাসাগর আইল্যান্ডকে যাওয়া থেকে বিরত থাকেন। পঞ্চম নির্দেশিকা যেটি আছে সেটি হলো আদালত একটি 3 সদস্যের কমিটি তৈরি করেছেন। সেই কমিটিতে থাকবেন লিডার অফ দ্য অপোজিশন কিংবা তার কোনো নমিনি, চেয়ারম্যান হিউম্যান রাইটস কমিশন কিংবা তার কোনো নমিনি, এবং রাজ্য সরকারের কোনো রিপ্রেজেন্টেটিভ। রাজ্যে করোনা সংক্রমণের গ্রাফ ক্রমশই বাড়ছে। দক্ষিণ 24 পরগনার সোনারপুরেও একই ছবি। বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা 300 ছাড়িয়েছে। বাজার দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী রাস্তায় নামলেন জনপ্রতিনিধিরা। সোনারপুর উত্তরের বিধায়ক ফেরদৌসী বেগম এবং সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র। এদিন বিভিন্ন বাজার স্যানিটাইজ করা হয়। একই সঙ্গে যারা মাস্ক পরেননি তাদের মধ্যে মাস্কও বিতরণ করা হয়। আগামী দিনে এইভাবেই মানুষের পাশে তারা থাকবেন, এমনটাই জানিয়েছেন বিধায়করা। আমাদের 4 দিন বন্ধের নির্দেশ হয়েছে, তার মধ্যে আজকে দ্বিতীয় দিন। আমরা স্যানিটাইজার তো গতকাল থেকে শুরু করে আজ পর্যন্ত সব জায়গায় স্যানিটাইজার হচ্ছে। আবার সামনে যে 2 দিন বন্ধ হবে সেই 2 দিনও বাজারগুলো স্যানিটাইজার করা হবে, এবং যতগুলো দোকান বন্ধ করার কথা সবটাই বন্ধ হয়েছে। মাঝখানে 2-1টা দোকান খোলার কথা আছে, সেই যেমন মিষ্টির দোকান বা ওষুধের দোকান বা ওই চশমা বা আরও ইলেকট্রিক গুডস যেগুলো আছে সেই দোকান কটা বাদ দিয়ে বাকি সব দোকানগুলো বন্ধ। সেইভাবেই আমাদের এলাকার মানুষও শুনেছে, মানুষ সজাগ, সেইভাবেই কাজ করছে। আমাদের এখানে 4 দিন বাজার বন্ধ, 6, 7 এবং 10, 11। আজকে দ্বিতীয় দিন, যেখানে আমরা ঘুরে দেখছি বাজার মোটামুটি সব দোকানই বন্ধ রেখেছে, স্যানিটাইজেশন চলছে, এবং এখনও যেই মানুষ মাস্ক পরেনি বা একটু গাফিলতি করছে মাস্ক পরায় তাদেরকে আমরা মাস্ক দিচ্ছি, সচেতন করছি, অনুরোধ করছি সবসময় যাতে মাস্ক পরে থাকে। এবং বাজারগুলো, বিশেষ করে মাছ বাজারের ভেতর, সবজি বাজারের ভেতর, এই জায়গাগুলো ভালো করে স্যানিটাইজ করা হচ্ছে। পথে আমরা সবাই ঘুরছি সকাল থেকে, এবং কাউকে যদি দেখছি মাস্ক ছাড়া ঘুরছে তাকে একটু সচেতন করার চেষ্টা করছি, কারণ মানুষকে সচেতন হতে হবে। একা প্রশাসন বা একা পৌরসভা বা একা সরকার সব সমস্যার সমাধান করতে পারবে। করোনা আক্রান্ত পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় শরীরে উপসর্গ দেখা দেওয়ায় তাঁর র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়, আর তাতেই সুজয়বাবুর করোনার রিপোর্ট পজিটিভ আসে। আপাতত নিজের বাংলোতেই আইসোলেশনে রয়েছেন সুজয় বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়া এখনো পর্যন্ত 557 জন করোনা আক্রান্ত। গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন 219 জন। ইতিমধ্যে বেশ কয়েকটি এলাকা কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করে মাইকে প্রচার শুরু করা হয়েছে। চলছে মাস্কহীনদের ধরপাকড়। ইতিমধ্যে করোনার মোকাবিলায় বেশ কিছু পদ্ধতি অবলম্বন করেছে জেলা প্রশাসন। এদিকে করোনা আক্রান্ত হলেন কাঁকসার বিডিও, কোকওভেন থানার ওসি সহ বেশ কয়েকজন। আপাতত প্রত্যেকেই রয়েছেন হোম আইসোলেশনে। কাঁকসার বিডিও সুদীপ্ত ভট্টাচার্য গত বুধবার করোনা আক্রান্ত হন, এরপরেই তিনি হোম আইসোলেশনে চলে যান। বৃহস্পতিবার করোনা আক্রান্ত হন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের এক রেভিনিউ অফিসার জ্যোতির্ময় বৈদ্য। তাদের সংস্পর্শে যারা এসেছিলেন তাদেরও আইসোলেশনে থাকতে বলা হয়েছে। কাঁকসার বেশ কিছু এলাকায় যেখানে আক্রান্তের সংখ্যা বেশি সেখানে মাইকিং করে প্রচার সারছে পুলিশ। মাইক্রো কন্টেনমেন্ট জোন তৈরি করে অভিযান চালালো প্রশাসন। শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুরের শহরের বিভিন্ন কন্টেনমেন্ট জোনে অভিযানে নামলো পুরকর্মী এবং পুলিশ কর্তারা। এদিন সকাল থেকে কন্টেনমেন্ট জোনের পাশাপাশি বিভিন্ন বাজার ও রাস্তায় অভিযানে নামেন পুলিশ কর্মীরা। কন্টেনমেন্ট জোনে যেসব দোকান খোলা ছিল সেগুলি বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে মাস্কহীন সাইকেল আরোহীদের সাইকেলের চাকাও খুলে দেওয়া হয়। এদিন সকাল থেকে রাস্তায় দেখা যায় মেদিনীপুর পৌরসভার পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সৌমেন খান সহ পুর আধিকারিকদের। বাজারে যারা মাস্ক ছাড়া ঘুরছেন তাদের ধমক দেওয়ার পাশাপাশি সতর্ক করেন পুরকর্তারা। একই সঙ্গে করোনা আক্রান্তদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে পুরসভা। বাজারের ক্রেতা বিক্রেতারা যাতে সামাজিক দূরত্ব বিধি মেনে চলেন সেই নির্দেশও দেয় প্রশাসন। আমরা মেদিনীপুর শহরে আজ থেকে যে মাস্ক বাধ্যতামূলক এটা করতে হবে, আমরা প্রথমে মানুষকে সচেতন করা হচ্ছে যে অবিলম্বে মাস্ক পরুন। সারা রাজ্যের সাথে মেদিনীপুর শহরেও মানুষ যেভাবে আক্রান্ত হচ্ছে, আমরা তাই প্রত্যেককে অনুরোধ করছি প্রথমে, যদি না করে কাল থেকে আমরা আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে।
করোনা আক্রান্ত হলেন মালদহ জেলা পরিষদের 31 জন। বাকিদের আপাতত জেলা পরিষদে আসতে নিষেধ করা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছেন তাদের টেস্ট এবং আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যাবতীয় কাজ ভার্চুয়ালি এবং টেলিফোনের মাধ্যমে করা হবে বলেও জানিয়ে দিয়েছে প্রশাসন। তবে অত্যন্ত জরুরি কোনো কাজ থাকলে স্বাস্থ্যবিধি মেনে তা করা হবে বলে জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। জেলার খবরে এখন সময় একটা ছোট্ট বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। মুর্শিদাবাদে প্রায় 400 জন করোনা আক্রান্ত। এদের মধ্যে 12 জন চিকিৎসক, 35 জন নার্স, এছাড়া বহু স্বাস্থ্যকর্মী এবং পুলিশ কর্মীও রয়েছেন। এর মধ্যে লালবাগে অনেক পর্যটক আসছেন, যাদের মাস্ক এবং স্যানিটাইজার বিলি করল পুরসভা। লালবাগের বিভিন্ন এলাকায় ঘুরে মাস্ক বিলি করেন মুর্শিদাবাদ পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ললিতা দাস নন্দী। মানুষকে সচেতন করতেই এই প্রচার বলে জানিয়েছেন তিনি। আগামী দিনেও এই প্রচার চলবে বলেও জানান ললিতা দেবী। 400রও বেশি করোনা আক্রান্ত মুর্শিদাবাদ জেলায়। করোনা আক্রান্ত হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে 10 জন চিকিৎসক এবং 30 জন নার্স ও স্বাস্থ্যকর্মী। পাশাপাশি বিভিন্ন জেলার হাসপাতালের কর্মীরাও করোনা আক্রান্ত হয়েছেন। সেই সময় উদ্বেগ দেখা গিয়েছে মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদের লালবাগের হাজারদুয়ারি বন্ধ থাকলেও পর্যটকরা এখনও আসছেন। সেই সমস্ত পর্যটকদের মাস্ক এবং স্যানিটাইজার বিলি করল মুর্শিদাবাদ পৌরসভা। পথ চলতি মানুষ এবং ক্রেতা বিক্রেতাদেরকে মুর্শিদাবাদ পৌরসভার পক্ষ থেকে স্যানিটাইজার এবং মাস্ক বিতরণ করা হলো, যাতে মানুষ এই করোনা আবহে সচেতন থাকে। এবং এখন যেহেতু পর্যটন মরশুম, অনেক দর্শনীয় স্থান বন্ধ আছে, তবুও অনেক মানুষ ঘুম করে চলে আসছে। তাদেরকেও সচেতনতা করার জন্য মাস্ক এবং স্যানিটাইজার দেওয়া হলো, যাতে বাইরে থেকে কোনো সংক্রমণ না ছড়াতে পারে। মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান সহ অন্যান্য যারা কাউন্সিলর রয়েছেন তারা একযোগে বিভিন্ন মানুষকে সচেতন যেমন করলেন তেমনি মাস্ক বিলি করলেন। এই কর্মসূচি তাদের ধারাবাহিকভাবে চলবে বলে জানাচ্ছেন পৌরসভার চেয়ারপারসন। লালবাগ থেকে কুশল শরীফের সঙ্গে কল্যাণ চন্দ্র, কলকাতা টিভি। করোনা আক্রান্তদের পাশে গ্রিন ভলেন্টিয়ার্স। বিগত দিনে আমরা এসএফআই কর্মীরাই রেড ভলেন্টিয়ার্স হয়ে করোনা আক্রান্তদের পাশে থাকার ছবি দেখিয়েছিলাম। এবার করোনা আক্রান্তদের পাশে দেখা গেল তৃণমূলের গ্রিন ভলেন্টিয়ার্সদের। করোনায় অসুস্থ রোগীকে যেমন খাবার পৌঁছে দিচ্ছেন, ঠিক তেমনই ওষুধ বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন গ্রিন ভলেন্টিয়ার কর্মীরা। বসিরহাটে 20 জন করোনা আক্রান্ত শিক্ষক শিক্ষিকার পাশে থেকে তাদের যাবতীয় সাহায্য করতে দেখা গেল গ্রিন ভলেন্টিয়ারদের। কখনো পৌঁছে দিচ্ছেন খাবার, আবার কখনো ওষুধ, প্রয়োজনে মজুত রাখা হয়েছে অক্সিজেনও। তাদের পাশে পেয়ে খুশি করোনা আক্রান্তের পরিবারও। আমরা গ্রিন ভলেন্টিয়ার নাম দিয়েছি এই কারণে, যেমন আমাদের একটা স্বেচ্ছাসেবক সংস্থান, যেখানে করোনা রুগী আছে। বিগত বছরও ছিলাম, এখনও আছি। সেই করোনা রুগীদের বাড়িতে যাদের অক্সিজেন সিলিন্ডার দরকার তাদের দিয়ে আসছি, যাদের খাবারের প্রয়োজন তাদের খাবার দিয়ে আসছি, যেসব স্কুলগুলো স্যানিটাইজার করে দেওয়ার দরকার মাননীয় বিধায়কের একান্ত সহযোগিতায় এইগুলো করে দিচ্ছি। এবং আমাদের একটা সংগঠন আছে বলেই গ্রিন ভলেন্টিয়ার যারা জীবনের ভয় করে না বলেই এর এই কাজটা করছে। আমাদের প্রায় 12-13 জন সদস্য। রাজ্যে করোনা সংক্রমণ কমাতে তৎপর প্রশাসন। ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে, তবে মানুষের হুঁশ এখনো সেভাবে ফেরেনি। অনেকেই মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছেন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ছবিটাও কার্যত একই রকম। জলপাইগুড়ি ধূপগুড়ির কদমতলা বাজার এলাকায় মাস্ক কিনতে সতর্ক করল প্রশাসন। একই সঙ্গে বাজারে আসা মানুষদের করোনা পরীক্ষা করা হলো এই দিন। সেই ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি কৌস্তভ ভৌমিক। রাজ্য জুড়ে দৈনিক বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনাকে রুখতে সরকার একাধিক বিধিনিষেধ আরোপ করেছে। সেই সাথে বলা হয়েছে ঘরের বাইরে বেরোলে মাস্ক পরা বাধ্যতামূলক। তবে বিভিন্ন বাজার ঘাট এলাকায় দেখা যাচ্ছে মাস্ক ছাড়া মানুষের ভিড়। এবার করোনা রুখতে ধূপগুড়ি ব্লক প্রশাসনের তরফ থেকে শুরু হলো র্যান্ডম র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। শুক্রবার দুপুর থেকেই ধূপগুড়ি কদমতলা বাজার এলাকায় শুরু হয়েছে এই র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। যারা বাজারে এসেছেন বা মাস্ক ছাড়া ঘোরাঘুরি করছেন তাদেরকে এই টেস্ট করা হচ্ছে। ধূপগুড়ি ব্লক প্রশাসন এবং ধূপগুড়ি ব্লক স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এই টেস্ট চলছে। এর আগে দেখা গিয়েছিল মেটেলি ব্লকের মঙ্গলবাড়ি হাটেও কিন্তু ঠিক একই রকমভাবে করোনা টেস্ট করার বন্দোবস্ত করা হয়েছে। বাজারে যে সমস্ত মানুষ এসেছেন তারাও কিন্তু অনেকেই স্বেচ্ছায় এসে এখানে টেস্ট করছে।
সবারই টেস্ট করা হচ্ছে, মানে র্যান্ডম, যেমন যেই আসবে তারই টেস্ট করা হবে। বাজার এটা কোন এলাকায় হচ্ছে এবং এখানে কি যারা বাজারে এসেছেন তাদের পরীক্ষা চলছে? হ্যাঁ, র্যান্ডম টেস্ট হচ্ছে, মানে এটা এক ধরনের সার্ভে, যাতে আমাদের এখন কোভিড পরিস্থিতি এই এলাকাতে কেমন আছে সেটা জানার জন্য। মানে মূলত সাধারণ যে কোনো মানুষই এসে টেস্ট করতে পারে এবং আমরা মূলত দেখছি যে বাজার, যেহেতু এটা একটা বাজার সংলগ্ন এবং টোটাল 12 ঘুরিয়ার প্রাণকেন্দ্র, এখানে আগত সমস্ত ব্যবসায়ী তথা ক্রেতা প্রত্যেকেই জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের কর্মীরা উপস্থিত রয়েছে, এখনও কিন্তু চলছে টেস্ট। আগামী দিনে ধূপগুড়ির বিভিন্ন এলাকায় এইভাবেই কিন্তু অস্থায়ী ক্যাম্প করে টেস্ট করা হবে। প্রশাসনের তরফ থেকে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে করোনাকে রুখতে। তবে যেখানে টেস্ট হচ্ছে তার ঠিক সামনেই কিন্তু অন্যরকম ছবি। বাজারে প্রচুর মানুষ মাস্ক ছাড়া এখনও ঘুরে বেড়াচ্ছে। কাজেই সাধারণ মানুষের যদি হুঁশ না ফেরে তবে করোনার তৃতীয় ঢেউকে আদৌ কি আটকানো যাবে কিনা সেই নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে কৌস্তব ভৌমিক, কলকাতা টিভি। বীরভূমের বোলপুর মহকুমা হাসপাতালের 5 জন চিকিৎসক এবং 1 জন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত। স্বাস্থ্য পরিষেবা দিতে বেগ পেতে হচ্ছে হাসপাতালকে। হাসপাতালের চিকিৎসক করোনা আক্রান্ত হয় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। একই সঙ্গে মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপারের শরীরেও উপসর্গ রয়েছে বলে জানা গেছে। এই পরিস্থিতিতে যাতে স্বাস্থ্য পরিষেবা সঠিকভাবে দেওয়া যায় সেদিকেই নজর রেখেছে প্রশাসন। করোনা সংক্রমণ ঠেকাতে পথে নামল শাসক বিরোধী উভয় শিবিরে। সামনেই পুরসভা নির্বাচন, আর তার আগে করোনা সংক্রমণ ঠেকাতে রাস্তায় নেমে সতর্ক থাকার পরামর্শ তৃণমূল এবং বিজেপির। বাঁকুড়ার বিভিন্ন জায়গায় পথ চলতে মাস্কবিহীন ব্যক্তিদের মাস্ক বিলি করেন বিজেপি নেতারা। অন্যদিকে বাঁকুড়ায় অন্য প্রান্তে দেখা গেল তৃণমূলের করোনা নিয়ে সতর্ক থাকার প্রচার। মূলত পুরসভা নির্বাচনের আগে আপাতত করোনার মোকাবিলায় একমাত্র চ্যালেঞ্জ শাসক এবং বিরোধীদের। বাঁকুড়ায় করোনা সংক্রমণের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। প্রতিদিন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণের সংখ্যা এবং যেটা দেখা যাচ্ছে বেশ কয়েকদিন ধরেই দফায় দফায় কিন্তু এই সংক্রমণের হার বাড়ছে বাঁকুড়া জেলা জুড়ে। বাঁকুড়া শহরেও কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। যেখানে করোনার সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী, তখনও কিন্তু শহরে বা জেলার বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে এক শ্রেণীর মানুষের মধ্যে অসচেতনতার ছবি। যারা এখনও সচেতন নন সেই সমস্ত মানুষকে সবক শিখাতে পুলিশ কিন্তু ধরপাকড় শুরু করেছে এবং সচেতনতার বার্তা নিয়ে বিভিন্ন প্রান্তে কিন্তু জোরদার প্রচার চালাচ্ছে বাঁকুড়া জেলা পুলিশের বিভিন্ন থানার পুলিশ আধিকারিক এবং কর্মীরা। শুধু পুলিশ আধিকারিকরা নয়, আজ সকাল থেকেই বাঁকুড়া শহরে বিজেপি এবং তৃণমূলের পক্ষ থেকেও মানুষকে সচেতন করতে রাস্তায় নামলো। এবং শুধু তাই নয়, রাস্তায় পথ চলতি মানুষ যারা বিনা মাস্কে রাস্তায় বের হয়েছেন তাদেরকেও কিন্তু সচেতন করার পাশাপাশি মাস্ক পরিয়ে মানুষকে সচেতন করার বার্তাও দিলেন তৃণমূল এবং বিজেপির তরফ থেকে। তৃণমূল এবং বিজেপির তরফ থেকে আজ সকাল থেকে বাঁকুড়ার শহরের রানীগঞ্জের মোড়ে, বাঁকুড়া শহরের ভৈরব স্থানে বিভিন্ন জায়গাতে বিনা মাস্ক পরা যে সমস্ত মানুষ যারা বাইরে বেরিয়েছেন, রাস্তায় বেরিয়েছেন, বাজারে বেরিয়েছেন, তাদেরকে মাস্ক পরিয়ে সচেতন করলেন। বাঁকুড়া বিধানসভার প্রত্যেকটি মানুষ আমার কাছে দেবতা। তারা দেখছি রাস্তায় বেরিয়ে যাচ্ছে মাস্ক ছাড়া। তাদেরকে সচেতন করাটাই দায়িত্ব এবং আমার কর্তব্য। এটা যদি আপনারা মনে করেন যেটা ভোট ব্যাংকের রাজনীতি, আপনারা মনে করতে পারেন, আমার আপত্তি নেই। তৃতীয় ঢেউ ওমিক্রন, এই সংক্রমণটা হয়তো ততটা ভয়াবহ নয়, কিন্তু এর ছড়ানোর বিস্তারটা অনেক বেশি, যার ফলে প্রত্যেক দিন ডবল করে সংক্রমণ ছড়াচ্ছে। আমরা যার জন্য মানুষকে বাঁকুড়া শহরেও আমরা দেখছি করোনা আক্রান্ত সংখ্যা বাড়ছে। অনেক মানুষ এখনও সচেতন নয়, বিনা মাস্কে ঘুরছেন, মাস্ক আছে পকেটে নিয়ে ঘুরছেন। আমরা তার জন্য আজকে তৃণমূলের পক্ষ থেকে আমরা বেরিয়েছি বাঁকুড়া শহরে চকবাজারে, যে যারা মানুষ বিনা মাস্কে যারা ঘুরছেন তাদেরকে আমরা অনুরোধ করছি মাস্ক পরুন সবসময়। আমরা যারা দোকানদার আছে তাদের মালিকদিকে আমরা বলছি যে কোনো ক্রেতা যদি আসে তাদের বিনা মাস্কে দোকানে ঢুকতে দেবেন না, তাদেরকে মাস্ক পরতে বলুন। তবে এই সচেতন শুধু কি মানুষকে সচেতন করার জন্যই
না এর পিছনে রয়েছে ভোটের একটা গল্প? কারণ সামনেই পৌরসভা নির্বাচন, সেই পৌরসভার নির্বাচনের কারণেই কি দুটি দল আগাম সচেতনতার বার্তা নিয়ে রাস্তায় নেমেছেন? এই প্রশ্নটা উঠছে, যদিও তৃণমূল এবং বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে ভোটের নয়, শুধুমাত্র মানুষকে সচেতন করতে, করোনা সংক্রমণ ঠেকাতেই তারা রাস্তায় নেমেছেন। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি। জেলার খবরে এখন সময় একটা ছোট্ট বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। করোনা সংক্রমণে লাগাম টানতে জয়দেবের কেঁদুলি মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন। শুক্রবার এমনটাই জানিয়েছেন বোলপুরের মহকুমা শাসক অয়ন নাথ। তবে করোনা বিধি মেনে মকর সংক্রান্তির দিন পুণ্য স্নানের অনুমতি দেওয়া হয়েছে অজয় নদে। তবে বাইরের জেলা থেকে কেউ প্রবেশ করতে পারবেন না। যাবতীয় সমস্ত বিষয় যাতে করোনা বিধি মেনে হয় সেদিকে প্রশাসনকেই নজরদারি করতে হবে বলে জানিয়েছেন মহকুমা শাসক। একই সঙ্গে যাতে জমায়েত না করা হয় সেদিকেও নজর রাখা হবে বলে জানান অয়ন নাথ। আসন্ন পুরসভা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করল তৃণমূল। ওয়ার্ডগুলিতে বৈঠক শুরু করল তৃণমূল কংগ্রেস। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার টাকি পুরসভার 16 নম্বর ওয়ার্ডে প্রস্তুতি বৈঠক শুরু হলো তৃণমূলের কার্যালয়ে টাকির পুর প্রশাসক সোমনাথ মুখোপাধ্যায়, উপপুর প্রশাসক আজিজুল গাজী সহ অন্য নেতারা এই বৈঠকে নির্বাচনের যাবতীয় রূপরেখা নিয়ে আলোচনা করেন। দল যাকে প্রার্থী করবে তার হয়েই নেতাকর্মীরা লড়বেন বলে জানিয়েছেন দলীয় নেতারা। হুগলির আরামবাগে মাঠ মলয়পুর এলাকায় হাতির তাণ্ডব। একটি দলছুট হাতি ওই এলাকায় ঢুকে পড়লে আতঙ্ক সৃষ্টি হয়। জমিতে দাপিয়ে বেড়ায় ওই হাতিটি। ইতিমধ্যেই হাতির তাণ্ডবের আশঙ্কায় বন দফতরের খবর দিয়েছেন এলাকাবাসীরা। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির দিকে নজর রাখছে পুলিশ। হাতিটি যাতে জমি বাড়িতে হানা দিতে না পারে তার দিকেও নজর রাখছেন বনকর্মীরা। খাবারের খোঁজে লোকালয়ে হাতির তাণ্ডব। হাতির দাপাদাপিতে নষ্ট হলো ক্ষেতের ফসল। জলপাইগুড়ি ধূপগুড়ি ব্লকের গয়েরকুঠি পঞ্চায়েতের জলঢাকা নদীর পার্শ্ববর্তী এলাকায় চলে আসে কয়েকটি হাতির একটি দল। এরপরে নদীর পাড়ের আলু এবং সর্ষে খেতে হানা দেয় এই হাতির দল। হাতির দাপাদাপিতে নষ্ট হয়ে যায় জমি, বেশ কয়েকটি গাছও ভেঙে দেয় হাতির পাল। রাতে তাণ্ডব চালিয়ে সকালে জঙ্গলে চলে যায় হাতিগুলি। জমির ফসল নষ্টের জেরে সমস্যার মধ্যে পড়েন চাষিরা। মূলত মিষ্টি আলু খেতে এই হাতিগুলি জমিতে তাণ্ডব চালিয়েছে বলে মত চাষিদের। খবর দেওয়া হয়েছে বন দফতরকে। ভবঘুরেদের পাশে বীরভূম জেলা পুলিশ। শীতে জবুথবু রাজ্যবাসী। রাস্তায় ভবঘুরেদের অবস্থার কথা মাথায় রেখেই তাদের হাতে শীত বস্ত্র তুলে দেন মহকুমা শাসক। রেল স্টেশন থেকে দূরে বাস স্ট্যান্ড এবং রাস্তার ধারে থাকা ভবঘুরেদের হাতে শীত বস্ত্র তুলে দেন মহকুমা শাসক অয়ন নাথ। এছাড়াও ছিলেন প্রশাসনিক কর্তারা। মূলত জেলা শাসকের নির্দেশেই তাদের হাতে তুলে দেওয়া হলো শীত বস্ত্র। শীতকাল মানেই আপামর সাধারণ মানুষের একটা প্রিয় ঋতু, কিন্তু প্রিয় হলেও সব মানুষের কাছে কিন্তু শীতকাল প্রিয় নয়। তার কারণ বিশেষ করে যারা ভবঘুরে, যে সমস্ত মানুষজন ফুটপাত, স্টেশন, বাজারে অসহায় মানুষজন, যে মানুষগুলো যারা কেউই নেই, সেই সমস্ত মানুষদের পাশে এবার বীরভূম জেলা প্রশাসন। বীরভূম জেলা শাসক বিধান রায়ের নির্দেশ প্রতিটি মহকুমায়, বিশেষ করে বীরভূম জেলায় প্রতিটি মহকুমায় এই সমস্ত দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে হবে। ঠিক সেরকমই এক চিত্র উঠে এলো বীরভূমের বোলপুর শহরে। বোলপুরের স্টেশন থেকে শুরু করে জামমুনি বাসস্ট্যান্ড, বাজার, চৌরাস্তা, সর্বত্রই আমরা দেখলাম যে বোলপুর মহকুমা শাসকের নেতৃত্বে, অয়ন নাথের নেতৃত্বে, বোলপুর পৌরসভার চেয়ারপারসন অর্ণা ঘোষের নেতৃত্বে আমরা দেখলাম যে বোলপুর স্টেশন, বোলপুরের যে বাসস্ট্যান্ড, জামমুনি বাজার, সর্বত্রই কিন্তু আমরা দেখলাম যে সমস্ত মানুষ অসহায়, যারা রাস্তায় ফুটপাতে থাকে, তাদের শীত থেকে কিছুটা উষ্ণতা দিতে তাদের হাতে কম্বল বিতরণ করা হলো, শীত বিতরণ করা হলো। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেবের নির্দেশে আমরা বীরভূম জেলার যে কটা মিউনিসিপ্যালিটি আছে সেই মিউনিসিপ্যালিটিতে যত ভবঘুরে মানুষ আছেন, যারা বাস স্ট্যান্ডে থাকেন কিংবা রেল স্টেশনে থাকেন, তাদের আমরা শীতবস্ত্র হিসাবে কম্বল বিলি করছি।
আমাদের মুখ্যমন্ত্রী মানবদরদী মুখ্যমন্ত্রী, তিনি সবার কথা ভাবেন, কিভাবে মানুষের দুঃখ কষ্ট দূর করা যায়, এই শীতের দিনে কিভাবে মানুষ একটু স্বস্তি পায়, সমস্ত কথাটাই তিনি ভাবেন। আমাদের কেশোদা আছে, তিনিও সেই মতো করেই, তার নির্দেশ মতো করেই আমাদেরকে নির্দেশ দেন। সর্বোপরি এটা ডিএম স্যার আমাদেরকে অর্ডার দিয়েছেন, আমাদের মহকুমা প্রশাসন এবং আমাদের বোলপুর পৌরসভার পক্ষ থেকে যারা ভব ঘুরে আছে, সারা দিনমান যারা ঘুরে রাতে একটু স্বস্তিতে থাকতে পারে, সেই হিসাবে আমাদের আজকে এই কম্বল প্রদানটা করা হচ্ছে। এহেন উদ্যোগকে খুব স্বাভাবিকভাবেই বীরভূম জেলা প্রশাসনের এহেন উদ্যোগকে স্বাভাবিকভাবেই সাধুবাদ জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। বীরভূম থেকে মনা বীরবংশী, কলকাতা টিভি। করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায় রাজ্যের সমস্ত পর্যটন কেন্দ্র আপাতত বন্ধ। মাথায় হাত পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষদের। রুটি রুজি হারানোর আশঙ্কায় সরকারের কাছে তাদের দাবি 50% পর্যটক নিয়ে যাতে খুলে দেওয়া হয় কেন্দ্রগুলি। এই দাবিতে এদিন আলিপুরদুয়ারের জলদাপাড়া জাতীয় উদ্যানে ঢোকার মূল গেটের সামনে বিক্ষোভ দেখান তারা। মূলত গাইড গাড়ির চালকরা এই বিক্ষোভে অংশ নিয়েছিলেন। পর্যটন শিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের রুটি রুজির জন্য অবিলম্বে এই ব্যবস্থা করার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। সমগ্র জায়গায় যেরকম প্রোটোকল মেনে বা বিধিনিষেধের মাধ্যমে সমস্ত কিছু কন্টিনিউ করা হচ্ছে, কিন্তু আমরা যারা ট্যুরিজমের সাথে জড়িত আছি সেখানে বিধিনিষেধের কথা বলে সমস্তটা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে, যাতে আমাদের রুজিরুটি থেকে সমস্ত কিছু স্তব্ধ। আমাদের কাজ নেই, কোনো জীবিকা নেই। আমরা নিজেদেরকে বাঁচানোর তাগিদে বা নিজেদের পরিবার বাঁচানোর তাগিদে আজকে সবাই একসাথেই অবস্থান বিক্ষোভ। দুম করে এটা বন্ধ হয়ে যাওয়াতে আমাদের ইনকামগুলো, আমরা গ্রাম বস্তির লোক, আমাদের গ্রামের ছেলেরা অনেকে গাইডের কাজ করে, অনেকে ড্রাইভার আছে, অনেকে গাড়ির মালিক আছে, হোটেলগুলো আছে, ছোট ছোট হাসপাতাল আছে, সব কিছু বন্ধ হয়ে গেল একেবারে। আমরা সরকারের কাছে, পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন রাখছি, আমাদের এই 50% নিয়ম মেনে, বিধি নিয়ম মেনে আমাদের এই জলদাপাড়াটাকে বা এই ধরনের পার্কগুলোকে যাতে খোলা হয়। আমরা যে ট্রাইবেল ডান্সের সাথে জড়িয়ে আছি, সেই ট্রাইবেল ডান্স থেকে যেটা উপার্জন হতো, সেই উপার্জনের মাধ্যমে এই ছোটো ছোটো বাচ্চাগুলো যে নৃত্য পরিবেশন করতো, সেটা হচ্ছে ওরা অ্যাকচুয়ালি হচ্ছে ওদের পড়াশোনার খরচ এখান থেকেই বহন করতো। তো আজকে হঠাৎ করে বন্ধ হওয়ার পরে যা আমরা দেখলাম, এই বাচ্চাগুলা এখন আর্থিক দিক থেকে অনেকটা দুর্বলের দিকে। জোর কদমে প্রচার শুরু করলেন শিলিগুড়ি পুরসভার 12 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী নান্টু পাল। চিরকালই খবরের শিরোনামে থেকেছেন নান্টু। একটা সময় সিপিএম থেকে কংগ্রেসে এবং তারপর তৃণমূল হয়ে ফের কংগ্রেসে যোগ দেন। এরপর আবার কংগ্রেস থেকে তৃণমূল হয়ে যোগ দেন বিজেপিতে। এবার পুরসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করেছে বিজেপি। প্রচারে নামলেন তিনি। ঝাড়ু এবং ব্রাশ হাতে এলাকার বিভিন্ন মূর্তিগুলি পরিষ্কারের পাশাপাশি প্রচার সারলেন তিনি। দল পরিবর্তন করলেও কোনোদিন ভোটে হারেননি নান্টু। তাই দলের জয়ের বিষয়ে আশাবাদী বিজেপির প্রার্থী নান্টু পাল। তবে বিজেপি প্রার্থীকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাসুদেব ঘোষ। আমি 8 মাস ছিলাম না দায়িত্বে। আমি 8 মাসে কোনো পরিষ্কার করতে পারি না, কেননা পৌরসভা ওরা দায়িত্বে ছিল। ওদের কাজে হস্তক্ষেপ করা আমার কোনো আইনত অধিকার নেই। ওরা না করলে আমি করতে পারি না, কিন্তু ওরা করেনি। আমি যখন ওদের দায়িত্ব শেষ, তাই আমি শুরু করেছি। উনি এখন দিশেহারা হয়ে গেছেন। মূর্তি দেখছেন, উনি আগে বেআইনি নির্মাণগুলো দেখুন, আগে বেআইনি নির্মাণ দেখুন। উনি বেআইনি যে নির্মাণ গজেছে পাড়ায়, সেইগুলো দেখুন। মূর্তিগুলো আমরা রেগুলারই পরিষ্কার করি, হয়তো 2 দিন করতে পারিনি, ইলেকশনের চাপে আমরা বেরিয়েছি, 2 দিন করি, কিন্তু আমরা পরিষ্কার করি। জেলার খবরে এখন সময় একটা ছোট্ট বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। অনেকেই শখ করে অ্যাকোয়ারিয়ামে রঙিন মাছ পোষেন। বাজারে এই মাছের চাহিদাও যথেষ্ট। আর সেই কথা মাথায় রেখে সাধারণ মাছের পাশাপাশি রঙিন মাছের চাষ হচ্ছে ক্যানিংয়ের ট্যাংরাখালী কয়ালপাড়ায়। মৎস্য দফতরের সহযোগিতায় পুকুরে চলছে রঙিন মাছের চাষ। কোনো রাসায়নিক পদার্থ না প্রয়োগ করে গোল্ডফিশ, ডিসকাস, অস্কাস, রেড ক্যাপ, রেড আই সহ বিভিন্ন নামের মাছ বেড়ে উঠছে পুকুরে। পুকুরে রঙিন মাছ চাষে আয়ের দিশা দেখছেন এলাকার মৎস্যজীবীরাও। আন্তর্জাতিক স্তরে ক্যানিংয়ের মাছ চাষের সুনাম দীর্ঘদিনের। নবতম সংযোজন রঙিন মাছ চাষ। ক্যানিংয়ের কয়ালপাড়াতে 1 বিঘা পুকুরে রঙিন মাছ চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন বিকাশ সাউ নামে এক মৎস্যজীবী। পরীক্ষামূলকভাবে 1 বিঘা পুকুরে 1 লক্ষ মাছ ছেড়েছিলেন। 50 দিনের মাথায় সেই মাছ দাঁড়িয়েছে 90,000।
যার প্রতি পিস বাজার মূল্য 5 থেকে 7 টাকা, এবং তার এই ব্যবসার লাভ দেখে অন্যান্য মৎস্যজীবীরাও এগিয়ে এসছেন। থেমে নেই মৎস্য দপ্তর, তারাও এই বিকাশ সাহুকে পরীক্ষামূলক মৎস্য চাষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এই রঙিন মাছ চাষ করে যেমন বিকাশবাবু লাভবান হয়েছেন, তেমনি অন্যান্য মৎস্যজীবীরা উৎসাহ পেয়েছেন এই রঙিন মাছ চাষে। মৎস্য দপ্তর থেকে তাদেরকে সাহায্যের হাতও বাড়িয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এই সামনেই দুয়ারে সরকার ক্যাম্প, তৃতীয় পর্যায়ের যে ক্যাম্প, এই ক্যাম্প থেকে কিন্তু মৎস্যজীবী কিষাণ ক্রেডিট কার্ড এই প্রকল্প আসছে। এই প্রকল্পের মাধ্যমে তাদের কিন্তু স্বল্প সুদে এই ধরনের রঙিন মাছ চাষিদের পাশে দাঁড়ানো যাবে সরকারের পক্ষ থেকে। এবং একটা কথা বলি, রঙিন মাছ কিন্তু পরীক্ষামূলকভাবে ক্যানিংয়ে কিন্তু দারুণ সফলতা লাভ করেছে। আপনি দেখেছেন যে এই যে পুকুরটা দেখলেন আপনি, যে বিকাশ সাহু যে ভদ্রলোক, উনি কিন্তু 1 লাখ মাছ ছেড়েছিলেন এবং এই 50 দিনের মাথায় কিন্তু প্রায় আমরা দেখতে পাচ্ছি 90,000-এর উপরে মাছ রয়েছে। এবং মাছের বৃদ্ধি, মাছের রং, রঙিন মাছের যে ডিমান্ডগুলো, আজকে তো মানে খবর পেয়ে আপনার হচ্ছে আমাকে মেদিনীপুর এবং মুর্শিদাবাদ থেকে 3-4 জন এক্সপোর্টার যারা আছে তারা ফোন করেছিল যে সব মাছ তারা কিনে নেবে আর কি। ফলে এই জায়গাটা কিন্তু তৈরি হয়েছে। রঙিন মাছের একসময় বাজার নিয়ে চিন্তা করতে হতো, এখন কিন্তু বাজারটা একদম সিকিওর্ড। এই শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে প্রায় 30টা প্রজাতির রঙিন মাছের আমরা চারা উৎপাদন করছি এবং তা কৃষকরা নির্ধারিত মূল্যে আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে নিয়ে যাবে। এছাড়া আমাদের এই দক্ষিণ 24 পরগনার বজবজ 2 নম্বর ব্লকে প্রায় 20 জন স্বনির্ভর মহিলার মধ্যে ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ড তাদের আর্থিক সহায়তায় আমরা একটা সিড, আমাদের অর্নামেন্টাল ফিশ হাব তৈরি করেছি। তারা সাফল্যজনকভাবে পালন করছেন এবং রঙিন মাছ উৎপাদন করে তা বিক্রি করে যথেষ্ট লাভ পাচ্ছেন। অনেক ভালো হয়েছে। 50 দিনে যা গ্রোথ হয়েছে, কালার হয়েছে, সাধারণ পুকুরে হয় না। এই যে দেখলাম, ভালো লাগলো আজকে। তো এটা কবে বিক্রির মতো হবে? এইটা এখন তো ঠান্ডার সময় বিক্রি হয় না, এটা মার্চের থেকে আরম্ভ হবে, ফেব্রুয়ারির থেকে আরম্ভ হয়ে যাবে বিক্রি। আচ্ছা, ফেব্রুয়ারির থেকে বিক্রি হবে, 3 মাসের তখন থেকে আরম্ভ হয়। আপনি যে ইনভেস্ট করেছিলেন তাতে প্রফিট হবে মনে হচ্ছে? আশা তো করছি, প্রফিট তো হবেই। এই রঙিন মাছ চাষ আগামী দিন সুন্দরবনের মানুষের জীবন জীবিকার হাল ফিরিয়ে দিতে পারে, এমনটাই দাবি করছে মৎস্য দপ্তর। মূলত সুন্দরবনের অর্থনীতির একটি বড় অংশ এই মাছ চাষ, আর সেই মাছ চাষ করতে গিয়ে মানুষ লাভবান যদি হয়, তাহলে তাদের আবারও আমূল পরিবর্তন আসবে তাদের জীবনে। সুন্দরবনের জঙ্গলে, গভীর জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গিয়ে একের পর এক মৎস্যজীবী প্রাণ হারাচ্ছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে সেই মৎস্যজীবীদেরকে রঙিন মাছ চাষের অনুরোধ করা হচ্ছে। তার জন্যে রাজ্য সরকারের পক্ষ থেকে সাহায্যেরও আশ্বাস দেওয়া হয়েছে। সুন্দরবন থেকে রাজু দাসের রিপোর্ট, কলকাতা টিভি। শারীরিক প্রতিবন্ধকতা দমিয়ে রাখতে পারেনি হাসনাবাদের মুসা গাজীকে। জন্ম থেকেই কানে শুনতে না পারায় ঠিকমতো কথা বলতে পারতেন না মুসা। বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ায় অনেক ঘাত প্রতিঘাত সয়ে ফ্যাশন ডিজাইনের কাজ শুরু করেন তিনি। কাজের স্বীকৃতি হিসেবে জুটেছে রাষ্ট্রপতি পুরস্কার সহ আরও অনেক সম্মান। তার দেখানো পথে কম বেশি 50 জন বিশেষ চাহিদা সম্পন্ন যুবক আয়ের দিশা দেখেছেন। সব প্রতিবন্ধকতাকে জয় করে বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার সুন্দরবনের মুসা গাজী, উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম বেনাগ্রামের শিক্ষক পরিবারে তার জন্ম থেকেই একদিকে তিনি কানে শুনতে পারেন না, ঠিকমতো কথা বলতে পারেন না। যেহেতু শিক্ষক পরিবারে তার জন্ম, শিক্ষা সংস্কৃতি তার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছিল। কোনো রকমভাবে মাধ্যমিক পাশ করার পর 500 টাকা তার জমানো অর্থ দিয়ে একটি টেলারিংয়ের মেশিন কেনেন। তার স্বপ্ন ছিল ফ্যাশন ডিজাইনার হতে। 2009 সালে রাজ্য ন্যায় অধিকার প্রকল্পে তিনি বিশেষ সম্মানে ভূষিত হন। তারপর দীর্ঘ 6 বছর ভারতের জাতীয় মূক অবধি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য সহ সাধারণ সম্পাদক ছিলেন।
চলতি বছরের ৩রা ডিসেম্বর সারা ভারতবর্ষের মোট 1100 বিশেষ চাহিদা সম্পন্ন ফ্যাশন ডিজাইনার নিয়ে জাতীয় ন্যায় অধিকার প্রকল্পের একটি প্রতিযোগিতা করেন। সেখানে মূল পর্বে যান মোট 48 জন, তার মধ্যে রয়েছে বাংলার মুসা গাজী। তাকে জাতীয় পুরস্কার হিসেবে ভূষিত করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আমি খুব কষ্ট করে মাধ্যমিক পাস করি, নিজে একটা ছোটোখাটো ব্যবসা করতাম। তারপরে ফ্যাশন ডিজাইনিং পড়াশোনা করি, কম্পিউটারও পড়াশোনা করি কলকাতায়। গত 3 ডিসেম্বর ইন্টারন্যাশনাল ডিসেবিলিটি ডে উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ভারত সরকার থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়েছি। সারা ভারতে 48 জনকে ন্যাশনাল অ্যাওয়ার্ড দেয়। তার থেকে পশ্চিমবঙ্গ থেকে তথা বসিরহাট মহকুমা সুন্দরবনের প্রশস্ত অঞ্চল থেকে আমি এবছর ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। আবার সামনে আমি প্রতিবন্ধী কল্যাণে অনেক কিছু করতে চাই। ইতিমধ্যে তার কর্মস্থানে প্রায় 48 জন বিশেষ চাহিদা সম্পন্ন যুবক রয়েছেন। তারা একদিকে কর্মজীবিকা অর্জন করছেন, অন্যদিকে এই জীবিকার মধ্য দিয়ে তাদের সংসার চালাচ্ছেন। তিনি আগামী দিনে প্রায় 500 জন যুবককে এই কর্মসংস্থান দেবে বলে জানিয়েছেন। পাশাপাশি মুসা বাবু জানিয়েছেন যে সব প্রতিবন্ধকতায় একদিকে হার মানাতে হবে, অন্যদিকে জীবনযুদ্ধে হেরে না গিয়ে আর 5টা মানুষের মতো বেঁচে থাকার তার একমাত্র স্বপ্ন। সবাইকে তাই তার পথ অনুসরণ করার বার্তা দেন। সুন্দরবন থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি। ফের বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে আগামী সপ্তাহের শুরুতে বৃষ্টি হতে পারে রাজ্যে। এছাড়াও রাজ্য জুড়ে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আগামী 3 দিন বাড়বে রাতের তাপমাত্রা। বছরের শুরুতে রাজ্যের ঠান্ডার আমেজ পাওয়া গেলেও ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। এছাড়াও আবারও অকাল বৃষ্টির পূর্বাভাস রাজ্য জুড়ে। সোমবার ও মঙ্গলবার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাংশে। পশ্চিমী ঝঞ্ঝা সরবে পূর্ব দিকে। এর প্রভাবে রবিবার থেকে বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং ও কালিম্পংয়ে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বৃষ্টির সম্ভাবনা সোমবার থেকে। সোমবার ও মঙ্গলবার বৃষ্টি হবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায়। আপাতত কলকাতায় সেভাবে বৃষ্টির সম্ভাবনার কথা জানায়নি আবহাওয়া দপ্তর। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার জন্য বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তরে হাওয়া। তার জেরে আগামী কয়েকদিনে 5 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে শহরের। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.1, যা স্বাভাবিক। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের সমস্ত জেলায় ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের 5 জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কলকাতায় সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ মূলত পরিষ্কারই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সুদীপ্তা চৌধুরীর রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিন আজকের মতো এ পর্যন্তই। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভিতে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।